উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পাশে থাকার আশ্বাস চারটি দলের, যে কোনো মূল্যে ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকানোর প্রত্যয়। ঐক্য দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার। দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও। ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত ৮০, আন্দোলনে দুষ্কৃতকারী ঢুকে পড়ার দাবি পুলিশের। হতাহতদের নির্ভুল তালিকা প্রকাশ সহ ৬ দাবিতে দিনভর মাইলস্টোন শিক্ষার্থীদের বিক্ষোভ। প্রায় ৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ক্যাম্পাস ছাড়েন দুই উপদেষ্টা ও প্রেস সচিব। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থী শিক্ষক সহ নিহত বেড়ে ৩১। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে রাজশাহীতে দাফন। সাহসী শিক্ষিকা মেহেরিন নীলফামারীতে সমাহিত। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। দেশের যে কোনো সংকট মোকাবিলায় অন্তর্বর্তী সরকারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন দেশের প্রধান 4টি রাজনৈতিক দল। ফ্যাসিবাদের পুনর্বাসন প্রতিরোধে ঐক্যমত্য প্রকাশ করে দলগুলো। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কঠোর হওয়ার পরামর্শ দেন রাজনৈতিক দলের নেতারা। মঙ্গলবার রাতে যমুনায় বিএনপি, জামায়াত সহ 4টি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জরুরি বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। পরে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে সবাই একমত। বলেন, ঐক্য দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সোমবার মাইলস্টোন ট্র্যাজেডি, পরদিন মঙ্গলবার সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ। সাম্প্রতিক সময়ে পরপর অস্থিতিশীল পরিস্থিতির সম্মুখীন হয়ে মঙ্গলবার রাতে 4 রাজনৈতিক দলকে জরুরি বৈঠকে ডাকেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠকে যোগ দেয় বিএনপি, জামাতে ইসলামী, এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। গণঅভ্যুত্থানের পর সচিবালয় ঘিরে একাধিক প্রতিবাদ বিক্ষোভ সহ নানা ঘটনায় নিরাপত্তার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন। সম্প্রতি গোপালগঞ্জে সংঘর্ষের বিষয়ে গোয়েন্দা সংস্থা ও আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতা রয়েছে কিনা তা তদন্ত করে দেখার প্রস্তাব দেয় দলটি। এই সরকারের আমলে আমরা দেখলাম বেশ কয়েকবার সচিবালয় অরক্ষিত। এখানে সচিবালয় এভাবে অরক্ষিত কেন থাকে? এখানে কি গোয়েন্দা ব্যর্থতা আছে, নাকি প্রশাসনিক কোনো ব্যর্থতা আছে, আইন শৃঙ্খলা বাহিনী ব্যর্থতা আছে? এই বিষয়টা গভীরভাবে যাতে সরকার অনুসন্ধান করে দেখে, এই ব্যাপারে আমরা জোরালোভাবে কথা বলেছি। দেশের প্রতিটি অস্থিতিশীল পরিস্থিতিতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ইন্ধন আছে কিনা তা গুরুত্বের সঙ্গে দেখতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানায় জামায়াতে ইসলামী। উদ্ভূত পরিস্থিতিতে গুজব ছড়িয়ে দেশে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে বলেও জানায় দলটি। আগামীতে নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলেছি যে নির্বাচনকে কেন্দ্র করে আরও বিশৃঙ্খলা তৈরি হইতে পারে। সেজন্য এখন থেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়া দরকার। পুলিশ বাহিনী এবং আদার এনফোর্সিং অথরিটি এগুলোকে স্ট্রেংথেন করা দরকার, ইফেক্টিভ করা দরকার, এবং নির্বাচনের বেশ আগেই যেন একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি থাকে এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে যে ব্যাপারে সর্বোত্তম উদ্যোগ নেয়, এটা আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। বৈঠক শেষে আইন উপদেষ্টা জানান, ফ্যাসিবাদের বিরুদ্ধে সকল রাজনৈতিক দলকে ঐক্যমত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রত্যেকেই বলেছে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম মতভিন্নতা নাই, তাদের মধ্যে কোনো বিরোধ নাই। ফ্যাসিবাদ মোকাবেলার প্রশ্নে তাদের মধ্যে কোনো রকম কোনো মতভিন্নতা, বিভেদ কিছুই নাই। কিন্তু তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, দেখেন রাজনৈতিক মাঠে আমরা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসাবে আমরা একজন আরেকজনের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতে পারি। দেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের পাশে থেকে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতিও জানিয়েছে রাজনৈতিক দলগুলো। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয় সচিবালয় সহ আশেপাশের এলাকা। দুই উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি ঘিরে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সচিবালয়ের প্রধান ফটক টপকে ভেতরে ঢুকে গেলে তাদেরকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে গুলিস্তান ও আশেপাশের এলাকায়ও চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় আহত হয় ৮০ জনের বেশি। টিয়ার শেল, সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর সচিবালয়, 0 পয়েন্ট, বাইতুল মোকরাম এলাকা। আরেক দিক থেকে আসছে ইট পাটকেল।
মুখোমুখি অবস্থানে শিক্ষার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। 0 পয়েন্ট থেকে শুরু করে সংঘর্ষ ছড়িয়ে পড়ে বায়তুল মোকাররমের দক্ষিণ গেট হয়ে প্রেস ক্লাব মোড় পর্যন্ত। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। এর আগে দুপুরে সচিবালয়ের গেট ভেঙে ঢুকে পড়েন শত শত শিক্ষার্থী। সামনে থাকা গাড়ি ভাঙচুর শুরু করেন তারা। ছড়িয়ে পড়েন সচিবালয়ের ভেতরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করেন পুলিশ ও সেনা সদস্যরা। এ ঘটনায় আহত হন বহু শিক্ষার্থী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ওনার বাইরে থেকে গেট আটকে দিয়ে তারপর হচ্ছে ভিতরে আমাদের সাথে হামলা করছে। বুলেট টিয়ার সেল ইভেন মানে পুলিশে মেরে রক্ত বের করে দিচ্ছে আমাদের শরীর থেকে। দৌড়ায় যায় দাপ করে বাড়ি মারছে ভাই। আমি পড়ে যাই এনে ব্যথা পেয়েছি ভাই। শিক্ষার্থীদের মাঝে দুষ্কৃতকারী ঢুকে পড়ায় কঠোর হতে বাধ্য হওয়ার কথা জানায় পুলিশ। শিক্ষার্থীদের মাঝে হয়তোবা আরো অনেকে, আমরা যেটা পরবর্তীতে দেখেছি, হয়তোবা দুষ্কৃতিকারীরা কিছু ঢুকে গেছিল, তাদেরকে মিসগাইড করে এই সচিবালয়ের ভিতরে ঢুকছে। ঢোকার পরে মানে ইনডিসক্রিমিনেটলি কিন্তু তারা কিন্তু গাড়ি ভাঙচুর করছে। উত্তেজনায় সচিবালয়ের সামনে 3 ঘন্টা ধরে বন্ধ ছিল যানবাহন চলাচল। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। শিক্ষা উপদেষ্টা, বোর্ডের চেয়ারম্যান সহ এইচএসসি পরীক্ষা সংশ্লিষ্টদের পদত্যাগের দাবিতে ঢাকার বাইরেও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষার্থী বান্ধব উপদেষ্টা ও কর্মকর্তা নিয়োগের দাবিও জানায় তারা। এ সময় দেশের বিভিন্ন এলাকার সড়ক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। আবারও রাজপথে শিক্ষার্থীরা, দাবি আদায়ে বিভিন্ন স্লোগান। মঙ্গলবার সকালে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এই সময় শিক্ষা উপদেষ্টা, বোর্ডের চেয়ারম্যান সহ পরীক্ষা সংশ্লিষ্টদের পদত্যাগ করার দাবি ওঠে। শিক্ষা উপদেষ্টা আমাদের সাথে যে নাটকটা করছে গত সারা রাত যাবত, তার আমরা তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের অভিযোগ, বিমান দুর্ঘটনার পর রাষ্ট্রীয় শোক ঘোষণা হলেও এইচএসসি পরীক্ষা স্থগিত হয়নি। বিভিন্ন মহলের সমালোচনার পর গভীর রাতে পরীক্ষা স্থগিত করা হয়। পাশাপাশি পরীক্ষা শুরুর 2 ঘন্টা আগে নোটিশ জারি করা দায়িত্বহীনতার পরিচয় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। রাত 3:30টার সময় কোন গভর্নমেন্ট ডিসিশন দেয় যে পরীক্ষা হবে না? বিক্ষোভের সময় দেশের বিভিন্ন এলাকার সড়ক মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এদিকে ময়মনসিংহ, বগুড়া সহ বিভিন্ন জায়গায় গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে রাজধানীর মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন শিক্ষার্থীরা। ওমর ফারুক, সময় সংবাদ। এদিকে 6 দফা দাবিতে মঙ্গলবার দিনভর বিক্ষোভ করে মাইলস্টোনের শিক্ষার্থীরা। রাতে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলেও বুধবার সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবেন তারা। এর আগে শিক্ষার্থীদের তোপের মুখে 9 ঘন্টা অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন ক্যাম্পাস ছাড়েন সরকারের 2 উপদেষ্টা ও প্রেস সচিব। যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহতদের সঠিক সংখ্যা, হতাহতদের তালিকা প্রকাশ সহ 6 দফা দাবিতে দিনভর উত্তপ্ত ছিল উত্তরার মাইলস্টোন কলেজ। শিক্ষার্থীদের প্রতিবাদ ও বিক্ষোভের মুখে 9 ঘন্টা অবরুদ্ধ ছিলেন সরকারের 2 উপদেষ্টা আসিফ নজরুল, সিয়ার আবরার এবং প্রেস সচিব শফিকুল আলম। পরে সন্ধ্যা 7:30টায় কড়া নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়েন তারা। এর আগে নিজেদের দাবি নিয়ে মঙ্গলবার সকাল থেকেই দুর্ঘটনাস্থলে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। অবশেষে সন্ধ্যায় তাদের সরিয়ে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ বলছে, শিক্ষার্থীদের বিক্ষোভ কেন্দ্র করে জলঘোলা করার চেষ্টা করেছে কোনো মহল। আমাদের কাছে অভিযোগ ছিল যে অনেকে বাইরের কিছু লোক এখানে এই আন্দোলনের সাথে যুক্ত হচ্ছে। আমরা তাদের যদি পরিচয় আমরা যদি পেয়ে যদি আমাদের কাছে ভ্যালিড তথ্য আসে যে এই ধরনের পরিস্থিতিটাকে উস্কে দিয়ে
কেউ প্রভোকেশন করার চেষ্টা করেছে, নিশ্চয়ই তার জন্য আইন আছে দেশে, নিশ্চয়ই প্রত্যেকটা লোকে আইন অমান্য করলে তো তার আইনি ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা জানান, দাবি নিয়ে বুধবার সচিবালয়ে বৈঠকে বসবেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। আমাদেরকে 10 জনকে ডাকা হয়েছে, এখানে শিক্ষকও থাকতে পারে, এখানে সংখ্যা হয়তো বেড়ে দাঁড়ায় 15 জনও হতে পারে। পুলিশ কর্মকর্তারা যারা এখানে ছিল তারা আমাদেরকে আশ্বস্ত করেছে সুষ্ঠু তদন্ত এবং বিচার পাবো ইনশাল্লাহ। এদিন সকাল 10:30টার দিকে বিমান দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা, শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব। উত্তেজিত শিক্ষার্থীদের শান্ত করতে আলোচনায় বসেন মাইলস্টোনের শিক্ষক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে। কেমনে আহত আবার কমে, আবার নিহত কমে, এটা আমাদের লাশের হিসাব দিতে হবে। আমাদের প্রিন্সিপালের গায়ে হাত তোলা হয়েছে, কলেজ স্টুডেন্টদের গায়ে হাত তোলা হয়েছে, সেটার আমরা বিচার চাই। আলোচনা শেষে সংবাদ সম্মেলনে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন আসিফ নজরুল। সরকারের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, আমরা আপনাদের প্রতিটা দাবি পূরণ করব। আপনাদের সাথে যেই বাহিনীরা খারাপ ব্যবহার করেছে, সরকারের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি। শিক্ষার্থীরা আবারও বিক্ষোভ শুরু করলে পুনরায় উপদেষ্টাদের ভবনের ভেতরে নিয়ে যায় আইন শৃঙ্খলা বাহিনী। এদিকে যুদ্ধ বিমানের বিধ্বস্ত স্থান হায়দার আলী ভবন ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে ক্ষতিগ্রস্ত ভবনের নিচতলা। ধ্বংসস্তূপ থেকে নমুনা সংগ্রহ করেছে বিমান বাহিনী ও সিআইডির সদস্যরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। উত্তরায় যুদ্ধ বিমান বিধ্বস্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতাল। করিডোর জুড়ে এখন শুধু স্বজনের কান্না আর সৃষ্টিকর্তার কাছে ফরিয়াদ। শিক্ষক, শিক্ষার্থী সহ নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 31 জনে। দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি 69 জন। তাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। রাতভর অপেক্ষা, ফুটফুটে শিশুকে ফিরে পাওয়ার হাজারো প্রার্থনা যখন ব্যর্থ হয়ে লাশ নিয়ে ফিরতে হয় স্বজনকে, তখন আর যেন পা চলে না কারো। চোখের সামনে পৃথিবী হয়ে যায় শূন্য। বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অনেকেই জাতীয় বার্ন ইনস্টিটিউট সহ রাজধানীর বিভিন্ন হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। যদি লাশ নেন তাহলে আপনারা আসেন, তখন আমরা রাত্রে ব্রাহ্মণবাড়িয়ার থেকে লাশগুলো নিতে পারতেছি না, শুধু পুলিশ ক্লিয়ারেন্স নেই। হাসপাতালের বারান্দায় সন্তানদের খবর জানতে উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় স্বজনরা। সিএমএসে খুঁজছি, গতকালকে ঢাকা মেডিকেলে খোঁজা হয়েছে, পাওয়া যায়নি। আহতদের সহযোগিতার জন্য এগিয়ে এসেছেন স্বেচ্ছাসেবী সহ সর্বস্তরের মানুষ। বাদ যাননি তৃতীয় লিঙ্গের সদস্যরাও। রক্ত দেওয়ার জন্য আসছি এখানে, এখনো পর্যন্ত রক্ত দেওয়া হয়নি, আমরা রক্ত দিয়ে যাব। মঙ্গলবার দুপুরে বার্ন ইনস্টিটিউটের ব্রিফিংয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ডক্টর সাইয়েদুর রহমান জানান, মরদেহ এবং দেহাবশেষের সঠিক সংখ্যা দিতে কিছুটা সময় লাগবে। তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। বার্ন ইনস্টিটিউটে গণমাধ্যমে মুখোমুখি হন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন। ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় যুদ্ধ বিমানের প্রশিক্ষণ নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ব্ল্যাক বক্স থেকে তথ্য না পাওয়া পর্যন্ত কি কারণে দুর্ঘটনা ঘটেছিল তা জানা সম্ভব নয়। এটা ব্ল্যাক বক্স অ্যানালাইসিস না করা পর্যন্ত বোঝা যাবে না এটা কি টেকনিক্যাল এরর না পাইলট। বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন করছে জাতি। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। রাজশাহীতে চিরনিদ্রায় শায়িত হলেন বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম। তার জানাজায় ঢল নামে মানুষের। এর আগে মঙ্গলবার দুপুরে সামরিক রীতি মেনে বিদায় জানায় সশস্ত্র বাহিনী। কুর্মিটোলা বিমান ঘাঁটিতে ফিউনারাল প্যারেডে অংশ নেন 3 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমান বাহিনীর ঘাঁটি একে খন্দকার প্যারেড গ্রাউন্ড। ফিউনারেল প্যারেডে দাঁড়িয়ে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যরা হৃদয়ে শোক নিয়ে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে বিদায় জানান সবাই। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় মর্যাদায় ফিউনারেল প্যারেডে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা, সেনাপ্রধান, নৌপ্রধান, বিমান প্রধান সহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। মাত্র 27 বছরে তৌকিরের অকাল মৃত্যু নাড়া দিয়েছে দেশবাসীকে। পরিবার স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে প্যারেড গ্রাউন্ড। শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার পরিবারের
প্রতি আপনারা সমবেদনা জানাবেন, তার পরিবারের পাশে থাকবেন আপনারা। গুজবে কান্না দেওয়ার আহ্বান জানিয়ে বিমান বাহিনী প্রধান বলেন, বিধ্বস্ত বিমানের ত্রুটি ছিল কিনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গুজব, মিস ইনফরমেশনে কান দিবেন না। একটি শক্তিশালী বিমান বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বর জন্য অপরিহার্য। একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম গঠন করে দিয়েছি। তারা অতি শীঘ্রই এই তদন্ত করে বের করবে যে কি ঘটনা ঘটেছিল, এবং তার ভিত্তিতে আমরা ভবিষ্যতে যদি কোনো কিছু ভুল ত্রুটি থাকে তার অবশ্যই ব্যবস্থা নিব। ফিউনারেল প্যারেডের পর অনুষ্ঠিত হয় জানাজা। পরে অকুতভয় দেশপ্রেমিক তৌকিরের কফিনে ফুলের শ্রদ্ধা জানানো হয়। এদিন দুপুরেই তার মরদেহ বিমান বাহিনীর হেলিকপ্টারে করে নেওয়া হয় নিজ শহর রাজশাহীতে। পরে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দ্বিতীয় নামাজের জানাজা। পরে সফুরা কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে সাহসের অনন্য গল্প লিখে গেলেন শিক্ষক মেহেরিন চৌধুরী। নিজে অগ্নিদগ্ধ হয়েও জীবনের মায়া ত্যাগ করে অন্তত 20 শিক্ষার্থীকে উদ্ধার করেন তিনি। তার মরদেহ নিজ গ্রাম নীলফামারীর জলঢাকায় নেওয়া হলে শোকের ছায়া নামে পুরো এলাকায়। আরও জানাচ্ছেন নাজমুল ইসলাম নিশাদ, ক্যামেরায় ছিলেন শাকিল মাহমুদ। সোমবার দুপুর 1:06 F-7 BGI যুদ্ধবিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই আশ্রয় পড়ে মাইলস্টোন স্কুলের একটি ভবনে। মুহূর্তেই আগুনের কুণ্ডলী ছড়িয়ে পড়ে। জীবন বাঁচাতে ছুটতে থাকে ছোট্ট সোনামণিরা। কিন্তু বিভীষিকাময় সেই মুহূর্তে শিক্ষার্থীদের জন্য নিজের শরীরকে ঢাল হিসেবে দাঁড় করান শিক্ষক মেহেরিন চৌধুরী। নিশ্চিত মৃত্যু ঝুঁকি জেনেও নিজে নিরাপদে না সরে গিয়ে 20 শিক্ষার্থীকে উদ্ধারে সহায়তা করেন। তিনি ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাতিজি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো বোন। কিন্তু সবকিছু ছাপিয়ে তার পরিচয় আজ শুধুই একজন সাহসী আত্মত্যাগী শিক্ষক। আগুন শরীরে থাকার সত্ত্বেও উনি নিজেই ওই বাচ্চাদেরকে উদ্ধার করছে। বাচ্চাদেরকে বাঁচানোর জন্য তিনি তার জীবন উৎসর্গ করেছে। এজন্য আমরা জলঢাকাবাসী, আমরা শিক্ষক হিসাবে আমরা গর্বিত। মঙ্গলবার বেলা 3টার পর মেহেরিনের মরদেহ নিজ গ্রামের বাড়ি নীলফামারীর জলঢাকায় নেওয়া হলে পুরো এলাকা শোকে স্তব্ধ হয়ে যায়। জীবিত অবস্থায় ওর সাথে কথা বলার সুযোগ হয়েছে। ও আমাকে বলল, আমার সামনে এতগুলা বাচ্চা আগুনে পুইরা মারা যাবে, বাচ্চাগুলা মারা যাচ্ছে, আমি নিজে বাঁচলে বাইচে যাইতে পারতাম, কিন্তু বাচ্চাদের দিকে তাকায় আমি ফিরে আসতে পারি নাই। সে শিক্ষক হিসেবে নয়, আজকে যোদ্ধা হিসেবে তাকে আমি গণ্য করব যে সে একজন যোদ্ধা ছিল। উনি যে 20-25 জন স্টুডেন্টকে বাঁচালো নিজের জীবনের বিনিময়ে, আল্লাহ ওনাকে বেহেশতে বাসী করুক। মেহেরিন চৌধুরীর মৃত্যুতে পুরো দেশে শোক নেমে এলেও সাহসিকতা, মমতার দায়িত্ববোধের এক অনন্য প্রতীক হয়ে থাকবেন তিনি। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, জলঢাকা, নীলফামারী। মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের গ্রামের বাড়িতে চলছে মাতম। পুরো এলাকায় শোকের ছায়া। বিভিন্ন জেলায় দাফন করা হয়েছে শিশু ও মায়ের মরদেহ। প্রিয়জন হারানোর শোকে স্তব্ধ স্বজন ও এলাকাবাসী। মঙ্গলবার সকালে টাঙ্গাইলের সখীপুরে নেওয়া হয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহনাজ আক্তার হুমায়রার মরদেহ। এই সময় পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া। আদরের 8 বছরের মেয়ের লাশবাহী গাড়ি ধরেই কান্নায় ভেঙে পড়েন বাবা। ওর মা বলছে যে আম্মু, আমার যদি 1 মিনিট দেরি হয় তুমি বাইরে বেরোও না, তুমি ওইখানেই থাকো। কিন্তু ও এটা নিয়ে ওইখানে আসছিল 4 বান্ধবী, ওর খোঁজ পাওয়া গেছে আর 3 জনের খোঁজ পাওয়া যায় নাই। এইটুকু পুরা আমরা তো কিছুই বুঝি নাই, পাইছি কিন্তু কোন লাশ আছে খালি ব্যাগে করে নিয়ে গেছে গা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের 8ম শ্রেণীর শিক্ষার্থী তানভীর আহমেদের বাড়িও টাঙ্গাইলে। অনাকাঙ্ক্ষিত এমন মৃত্যুতে শোকার্ত পরিবার। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী সাইমা আক্তারের লাশবাহী গাড়ি পৌঁছায় গ্রামের বাড়ির গাজীপুরে। এ সময় কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এদিকে বিমান বিধ্বস্তের পর মেয়েকে বাঁচাতে শ্রেণীকক্ষের দিকে ছুটে গিয়ে প্রাণ হারানো মা রজনী ইসলামকে দাফন করা হয়েছে কুষ্টিয়ার দৌলতপুরে। আগেই স্কুলের বাইরে চলে যাওয়ায় প্রাণে বাঁচলেও মাকে হারিয়ে কান্না থামছে না শিশু মেয়েটির। কোনো না কোনোভাবে উনি আঘাতপ্রাপ্ত হয় মাথার পেছনে এবং ওখানে উনি মৃত্যুবরণ করে।
ভয়াবহ বিমান দুর্ঘটনার শিকার আরেক শিক্ষার্থী ১৩ বছরের আব্দুল্লাহ সামিম দগ্ধ হয়ে ঢাকা মেডিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। গ্রামের বাড়ি শরীয়তপুরে ভেদরগঞ্জে বাবার কবরের পাশেই দাফন করা হয় ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সামিমকে। এছাড়া বাগেরহাটের চিতলমারীতে চিরশায়িত হল ৩য় শ্রেণীর শিক্ষার্থী ফাতেমা আক্তার। তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। ফাহরি ফারজানা, সময় সংবাদ। একসঙ্গে পরিবারের ৩ সদস্যকে হারিয়ে পাগল প্রায় বাবা। মাইলস্টোনের দুঃসহ স্মৃতি তাড়িয়ে বেড়াচ্ছে বেঁচে ফেরা শিক্ষার্থীদের। ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদেছেন অভিভাবকরাও। অনেকে বয়ে বেড়াচ্ছেন আগুনে ঝলসে যাওয়া দেহের যন্ত্রণা। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। সর্বনাশা আগুনে ঝলসে গেছে ৭ বছরের মেয়ে। তার মিষ্টি মুখখানা এখন শুধুই স্মৃতি। একবারে গেটের মধ্যে আগুন, ওই গেট দু তিনটা গেট থাকতো, অনেক বাচ্চা বাইর হতো। ঘুরবে না আর ছোট্ট সাইকেলের চাকা। মাইলস্টোনে ৩য় শ্রেণী পড়ুয়া আনিকার হোমওয়ার্কের খাতায় আর বদলাবে না তারিখ। বড় বোনের শাসন সে তো অনেক দূরের কথা। আমি মাত্র পরীক্ষা দিয়ে ঘরে আসছি, তখনই বিমানটা পড়ছে। পরে আমি দৌড়ে গেছি, আমার বোন ছিল ক্লাসে, আমাকে ঢুকতে দেয়নি। পরে আমি রাস্তায় বসে কাঁদছি। একদিনের ব্যবধানে নেই একই পরিবারের ৩ সদস্য। ৩য় শ্রেণীর বাপ্পিও পাড়ি জমিয়েছে না ফেরার দেশে। পুরা পৃথিবী যদি না, এমন আরো 10টা পৃথিবী যদি আমাদের ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয়, তাও এটার ক্ষতিপূরণ হবে না। স্কুল ক্যাম্পাসের এপাশ থেকে ওপাশে ছুটে ভয়াবহ সেই বর্ণনা দিচ্ছিল ৪র্থ শ্রেণীর শাফিন। কিভাবে তার শ্রেণীকক্ষ কয়েক মিনিটের ব্যবধানেই হয়ে উঠেছিল মৃত্যুপুরী। ছুটির পরে আমি খালি বের হই, আর একটা বন্ধু বের হয় আমার। সো ও বেঁচে গেছে, আমিও বেঁচে গেছি। আমার আরেকটা বন্ধু, ও স্কুলে একটা বইমেলা হয়েছে, ও ওইখানে বইমেলা গিয়েছিল। সোমবার বেলা 1টা স্কুল শেষে কোচিংয়ের আগে মাঠে বসেই প্রতিদিন টিফিন সারে শাফিন। সোমবারও তার ব্যতিক্রম হয়নি। হঠাৎ মাথার উপর দিয়ে চলে যায় জ্বলন্ত এক আগুনের গোলা। মুহূর্তেই শেষ হয় সব। আওয়াজটা একটু অস্বাভাবিক ছিল। আমি উপরে তাকিয়ে দেখি বিমানে আগুন জ্বলছে। ওকে শুধু সতর্ক করতে পেরেছিলাম যে দেখো প্লেনে আগুন ধরে গেছে, সামনে দৌড় দাও। এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। যুদ্ধবিমান দুর্ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ এসেছে সময় সংবাদের হাতে। এতে দেখা যায় উড্ডয়নের মাত্র 7 মিনিট পর মাইলস্টোন স্কুলের ভবনের উপর আছড়ে পড়ে বিমান। সঙ্গে সঙ্গে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। মাসুদুর রহমান জানাচ্ছেন বিস্তারিত। 21 জুলাই দুপুর 1টা 13 মিনিট 23 সেকেন্ড। তখনও আকাশে উঠতে দেখা যায় উত্তরার মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধ বিমানটিকে। 10 সেকেন্ড উঠতে দেখা যায় আকাশে। আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় বিমানটি। একেবারে মাইলস্টোন স্কুল ভবনের ওপর আছড়ে পড়ে। মুহূর্তেই ধরে যায় আগুন, ছড়িয়ে পড়ে পুরো ভবনটিতে। আশেপাশে থাকা সবাই দৌড়ে এগিয়ে যায় ভবনটিতে। এই যে আমাদের 2টা ভবন, এটা 7 নম্বর ভবন, ওইটা 5 নম্বর ভবন। 2টা ভবনের মাঝ বরাবর থেকে প্লেনটা যে ওখানে আছড়ে পড়ে, সাথে সাথেই ওখানে ওই 3টা রুম সহ পুরো ধসে পড়ে। ওখানে প্লেনটা ভিতরে ঢুকে যায়। আমি স্পটে যাই, এটা দেখলাম। প্রত্যক্ষদর্শীরা জানান বিধ্বস্ত হওয়ার আগে আরও একবার বিমানটি স্কুলের উপর দিয়ে যায়। দ্বিতীয়বার আসার সময় বিকট শব্দে বিধ্বস্ত হয়। বিমানটা কিছুক্ষণ আগে 4-5 মিনিট আগে ঠিক আমার এখান থেকে পিছন দিয়ে দেখতে পাচ্ছেন পূর্ব পাশ দিয়ে ওরা উড়ে গেল। কিছুক্ষণ পরে বিমানটা আবার ব্যাক আসলো। যখন আসে তখন বোঝা যায়, সাউন্ড হয়। ক্লাসরুম থেকে আমরা বা বিল্ডিং থেকে প্রচুর সাউন্ড পাই যে কোনো বিমান আসতেছে। শুধু যুদ্ধ বিমান আসলে আর সাউন্ডটা একটু বেশি হয়, একটু প্রকম্পিত মতো ভাব থাকে। দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বিমান যাচ্ছে, এগুলোর সাউন্ড যত, ওইটার বিমানের সাউন্ড তো অনেক দূর থেকে অনেক বড় আকারে বোঝা যায়। সেটা বুঝতেছিলাম যে একটা বিমান আসতেছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সাউন্ড হলো উপরে, আকাশে সাউন্ড। হ্যাঁ, কিন্তু বিমানটা পড়েছে এইভাবে। ভবনে পড়ার পরই ছিন্ন ভিন্ন হয়ে যায় বিমানটি। স্কুল ছুটির 13 মিনিট পর বিধ্বস্ত হওয়ায় অনেক প্রাণ বেঁচে গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটির শিক্ষকরা। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা তদন্তে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। 7 দিনের মধ্যে কমিটি গঠন করে 45 দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
এছাড়া নিহতের পরিবারকে 5 কোটি এবং আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল জারি করা হয়েছে। এছাড়াও জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন কেন বন্ধ করা হবে না তা জানতে চেয়েও রুল দিয়েছেন উচ্চ আদালত। মাইলস্টোন ট্র্যাজেডিতে কাঁদছে গোটা বাংলাদেশ, শোকে স্তব্ধ গোটা জাতি। মঙ্গলবার নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা। বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত, আহত এবং নিহতদের ক্ষতিপূরণ চেয়ে রিট হয় উচ্চ আদালতে। শুনানি শেষে বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। নিহতদের পরিবারকে 5 কোটি, আহতদের 1 কোটি টাকা ক্ষতিপূরণের রুলও দেন উচ্চ আদালত। নিহত হয়েছেন তাদের ইচ অ্যান্ড এভরি পার্সন, ছাত্র হোক আর যেই হোক না কেন, প্রত্যেককে 5 কোটি টাকা করে আমরা কম্পেনসেশন দেওয়ার জন্য আবেদন করেছি। এবং সাথে সাথে যারা আহত হয়েছে তাদের ব্যাপারেও আমরা বলেছি যে তাদেরকে 1 কোটি টাকা দেবেন এবং তাদের সুচিকিৎসার জন্য দেশের বাইরে পাঠাবার ব্যবস্থা করতে হবে। এছাড়া ঢাকা সহ দেশের সব জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান উড্ডয়ন, শিক্ষার্থীদের পরিচয়পত্রে মোবাইল নাম্বার এবং ব্লাড গ্রুপ উল্লেখ থাকার বিষয়েও রুল জারি করা হয়। আইনজীবীরা বলছেন, রাষ্ট্র এ প্রাণহানির দায় কোনোভাবেই এড়াতে পারে না। এই সমস্ত ঘটনায় রাষ্ট্র কোনো অবস্থাতেই দায় এড়াতে পারে না। গত 34 বছরে 32টা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং 32টা অ্যাক্সিডেন্টেই 32 জন পাইলট মারা গেছে। এই আইনজীবীর দাবি, প্রশিক্ষণ বিমান উড্ডয়নের নীতিমালায় গুরুত্ব দেওয়া হয়নি জননিরাপত্তা। আমাদের যে রুলস আছে সেই রুলসও তারা ভায়োলেট করেছে। বলছে যে ভোরে নতুবা শেষ সাথে দিয়ে করতে হবে, সেটা করেনি। আদালতের রুল অনুযায়ী প্রয়োজন সাপেক্ষে সরকার আহতদের বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবে বলেও আশা আইনজীবীদের। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থীদের 6 দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনসিপি। বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে কেউ যাতে সুযোগ নিতে না পারে সে বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। মাইলস্টোন কলেজে যুদ্ধবিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের প্রতিবাদ সামাজিক ও রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসে। শিক্ষার্থীদের প্রতিবাদ প্রতিধ্বনিত হয় তাদের 6 দফা দাবিতে। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থীদের 6 দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে এনসিপি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে দলটি। সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের 6 দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে শিক্ষা উপদেষ্টার দায়িত্বহীন অবস্থানের প্রতি ক্ষোভ জানান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের, আন্দোলনরত শিক্ষার্থীদের যে 6 দফা দাবি, সেই 6 দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি। সরকার দায়িত্বশীল আচরণ এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেরও বাইরে চলে গিয়েছে। আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখেছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার। উদ্ভূত পরিস্থিতিকে কেন্দ্র করে যাতে কেউ সুযোগ সুবিধা নিতে না পারে, আওয়ামী লীগের যত সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখান থেকে কিন্তু এক ধরনের প্রচারণা করা হচ্ছে, মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে। তো সেই জায়গায় আসলে আমাদের সচেতন হওয়া উচিত। এদিকে মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের স্মরণে নোয়াখালীতে দোয়া অনুষ্ঠান করেছে জাতীয় নাগরিক পার্টি। এ সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা দেশবাসীকে আহত ও নিহতদের পরিবারের পাশে থাকার আহ্বান জানান। যখন পরিস্থিতি সৃষ্টি হয় সেখানে আমরা স্বাস্থ্য উপদেষ্টাকে দেখি নাই, সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি তাদেরকে আমরা প্রেস ব্রিফিংয়ে অথবা জাতি একটা অন্ধকারে ছিল এবং আজকে তারা কথা বলেছে, এটা আমাদের যেমন আশার দিক। আমরা সর্বোচ্চ সতর্কতায় রয়েছি এবং দেশবাসীর সাথে আছি এবং আমাদের সারা বাংলাদেশের মানুষদেরকে আহ্বান জানাচ্ছি সবাই তাদের ফ্যামিলির পাশে দাঁড়ান এবং ভবিষ্যৎ বাংলাদেশ পুনর্গঠনে কনস্ট্রাকটিভ ওয়েতে, ডিস্ট্রাকটিভ ওয়েতে নয়, শিক্ষার্থীদের আপনারা পাশে থাকবেন এবং শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিকভাবে মেনে নিন। দোয়া অনুষ্ঠানে হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারি, তুহিন ইমরান সহ এনসিপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন। তুষার আহমেদ ইমন, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি প্রশিক্ষণের জন্য ফিট ছিল কিনা তা তদন্ত করে জনসম্মুখে প্রকাশ করার দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে হতাহতের জন্য দোয়া অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এ সময় জনবসতিপূর্ণ এলাকায় প্রশিক্ষণ বিমানের কার্যক্রম কতটা যৌক্তিক সে বিষয়ে প্রশ্ন তোলেন গয়েশ্বর চন্দ্র রায়।
এ সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, হতাহতদের জন্য বিএনপির প্রতিটি কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পরে নিহতদের আত্মার মাগফিরাত ও আহত এবং দগ্ধদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আকাশে বিমানটি উড়ানের আগে তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে কিনা যথাযথভাবে, এবং এই বিমানটা চলার মতো যান্ত্রিকভাবে সক্ষম ছিল কিনা। সেজন্যই আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জনগণের পক্ষ থেকে এই প্রশ্নের উত্তরগুলি খুঁজে বের করা এবং জনসমক্ষে কাজ করার জন্য আমি দাবি করব। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের প্রকৃত তালিকা দ্রুত প্রকাশ করার দাবি জানিয়েছেন। মঙ্গলবার বিকেলে রংপুর সদর উপজেলার মোমিনপুরে জাতীয় সমাবেশে যাবার পথে নিহত হওয়া এক কর্মীর কবর জিয়ারতে গিয়ে তিনি এ দাবি জানান। এ সময় তিনি বলেন, যারা চোরের মানসিকতা নিয়ে রাজনীতিতে পদার্পণ করবেন তাদের জন্য ভিক্ষাবৃত্তি ভালো। তিনি বলেন, দুর্নীতিমুক্ত মানবিক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই কাজ করে যাচ্ছে জামায়াত। এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার সহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। অনেক মানুষ হাহাকার করে কাঁদছে, হাসপাতালের বেডেও তার সন্তান নাই, আর মৃত্যুবরণ যারা করেছে তার তালিকাতেও নাই। তারা কোথায়? সেই তালিকাটা আমাদের লাগবে। আমাদের ধারণা শতাধিক লোক মারা গেছে। এরা কারা? এরা কচি কচি বাচ্চা, স্কুলের বাচ্চা, মায়ের বুকের খাঁচা ভেঙে ওরা চলে গেছে। যেমন সোনামানিক চলে গেছে, তিনি বুঝতে পারছেন তার বুকের উপর কত বড় একটা চাপ পাথর চেপে বসেছে। আমরা এই পরিবারগুলোর প্রতি সহানুভূতি প্রকাশ করছি। উড্ডয়নের পর বেশি সময় পাননি পাইলট, এমন বিশ্লেষণ তুলে ধরে সাবেক সামরিক বৈমানিকরা বলছেন, উচ্চতা কম থাকায় বিধ্বস্তের আগে জনবহুল এলাকা থেকে দূরে যেতে পারেনি বিমানটি, যা বাড়িয়েছে হতাহতের সংখ্যা। পাশাপাশি বিমান বাহিনীতে অত্যাধুনিক উড়োজাহাজ যুক্ত করা ও প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছেন তারা। বৈমানিকের দক্ষতা বৃদ্ধিতে দরকারি এয়ারক্রাফটারও সংকট রয়েছে বলে মত তাদের। তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা পাশ কাটিয়ে সমরাস্ত্র আধুনিকায়নে জোর দিচ্ছেন তারা। রক্ষণাবেক্ষণে ত্রুটি না থাকলে এমন দুর্ঘটনার আশঙ্কা কম বলে মনে করেন এভিয়েশন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহ রিপোর্ট। দেশে প্রথমবারের মতো ভয়াবহ বিমান বিধ্বস্তের ঘটনা। সোমবার রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এক ভবনে আছড়ে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F7 BGI মডেলের বিমান। যেটা ক্র্যাশ করেছে এটা পিওর ফাইটার, সিঙ্গেল সিট ফাইটার ভার্সন। বিশেষজ্ঞরা বলছেন, উড্ডয়নের পরপরই দুর্ঘটনায় পড়ার কারণে জনবহুল এলাকা থেকে দূরে যাওয়ার সময় পাননি পাইলট, যা বাড়িয়েছে হতাহতের সংখ্যা। কন্টিনিউ করতে পারতো, তাহলে হয়তো ঢাকা থেকে বেরিয়ে হয়তো সাভার এলাকায় সেখানে ক্র্যাশ করলে তা পাইলটও বেঁচে যেত এবং এয়ারক্রাফটটা এত জনবহুল এলাকায় হয়তো ক্র্যাশ করতো না। কিন্তু এটা তো মাত্র 2 মিনিটের মধ্যেই এই অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। রক্ষণাবেক্ষণ ঠিক মতো করা যায় সেক্ষেত্রে কিন্তু 15 বছর 16 বছর একটা এয়ারক্রাফটের শেলফ ভ্যালু কমে যাওয়ার কথা না। এ ধরনের দুর্ঘটনা এড়াতে বিমান বাহিনীর বহরে অত্যাধুনিক ট্রেনিং ও যুদ্ধ বিমান যুক্ত করার পরামর্শ দিচ্ছেন তারা। আমাদের ফাইটার প্লেন একদম যেটা 20 বছর আগে আরো আধুনিক হওয়া উচিত ছিল সেটা হয়নি। বিমান বাহিনী থেকে বারবার বহু বছর বলা হচ্ছে যে আমাদের কয়েকটা ফাইটার স্কোয়াড্রন তো থাকা উচিত। সরকারের উচিত ইমিডিয়েটলি অন্তত 2টা স্কোয়াড্রন অত্যাধুনিক ফাইটার স্কোয়াড্রন আনা উচিত। অর্থনৈতিক একটা বড় ইস্যু আছে, যুদ্ধাস্ত্রের ব্যাপারে বা প্রতিরক্ষার ব্যাপারে কখনো কার্পণ্য করতে নেই, সেটা বিমান বাহিনী হোক, নৌবাহিনী হোক বা সেনাবাহিনী। অত্যাধুনিক বিমান কেনার পাশাপাশি সঠিক রক্ষণাবেক্ষণ যেমন জরুরি, তেমনি পাইলটের দক্ষতা বৃদ্ধিতে উপযুক্ত প্রশিক্ষণের সুযোগ থাকা জরুরি বলে মত তাদের। অ্যাক্সিডেন্টের 2টা কারণ, একটা হচ্ছে ট্রেনিং যদি আপনার দুর্বল থাকে, আর 2 নম্বর যদি যথেষ্ট ফ্লাইং না হয়। এমন মনে করেন আপনার অনেক পাইলট আছে কিন্তু এয়ারক্রাফট নাই, তখন আপনি কি করবেন?
বাংলাদেশে এই মডেলের বিমানের তৃতীয় দুর্ঘটনা এটি। এর আগে 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুর ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় F7BG ও 2021 সালের নভেম্বরে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় F7MB। তথ্য বলছে বাংলাদেশ বিমান বাহিনীর 36টি F7 যুদ্ধবিমান রয়েছে, এর মধ্যে বেশিরভাগই F7 BGI মডেলের। যুদ্ধবিমানগুলো 2011 থেকে 2013 সালের মধ্যে হাতে পায় বাংলাদেশ বিমান বাহিনী, আর ওই বছরই এই মডেলের উড়োজাহাজ উৎপাদন বন্ধ করে দেয় চেংদু এয়ারক্রাফট কর্পোরেশন। বর্তমানে এই মডেলের বিমানটি ব্যবহার করছে শুধু বাংলাদেশ ও উত্তর কোরিয়া। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দলীয় প্রধান দেশের প্রধানমন্ত্রী হতে পারবেন না এ বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হয়েছে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের 17তম দিনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এদিন তত্ত্বাবধায়ক সরকার বাছাই কমিটি নিয়ে একমত হলেও কিভাবে এবং কোন পদ্ধতিতে হবে তা নিয়ে রয়ে গেছে বিতর্ক। আগামী 2 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে একমতে পৌঁছাতে পারবে বলে আশাবাদী কমিশন। এ সময় দ্রুত ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোকে সহায়তার আহ্বান জানান কমিশনের সহ সভাপতি। এদিন মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় ঐকমত্য কমিশনের বৈঠক। প্রধানমন্ত্রী পদে আসীন ব্যক্তি একই সঙ্গে দলীয় প্রধানের পদে অধিষ্ঠিত থাকবেন না মর্মে একমত হয়েছেন প্রায় 3/4 রাজনৈতিক দল ও জোট। কিছু দল ও জোট এ বিষয়ে ভিন্ন মত ব্যক্ত করেছেন। ওই সমস্ত দল ও জোট চাইলে জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট দিতে পারবেন। আমরা আশা করছি যে কোনো রাজনৈতিক দল হয়তো তাদের বিবেচনাগুলো পুনর্বিবেচনা করে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবে। থানা থেকে লুট হওয়া গুলি পাওয়া গেল সন্ত্রাসীদের টর্চার সেলে। চট্টগ্রাম নগরীর চাঁদগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 সন্ত্রাসী গ্রুপে গোলাগুলির ঘটনায় পুলিশ র্যাবের যৌথ অভিযানে 10 জনকে গ্রেফতার করা হয়েছে। প্রকাশ্যে শটগান ও পিস্তল ব্যবহার করে সোমবার চট্টগ্রাম নগরীর চাঁদগাঁওয়ের ফরিদাপাড়া এলাকায় 2 সন্ত্রাসী গ্রুপ ইসমাইল হোসেন ও শহীদুল ইসলাম আধিপত্য বিস্তারের চেষ্টা করে। গোলাগুলিতে এ সময় আতঙ্কিত হয়ে পড়েন আশেপাশের বসবাসকারীরা। উত্তরায় মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতের ঘটনায় প্রবাসীদের মাঝেও শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সময় মঙ্গলবার পতাকা অর্ধনমিত রাখা হয় জার্মানি, দক্ষিণ কোরিয়া, দুবাই, মালদ্বীপ সহ বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশি দূতাবাসে। 1 মিনিট নীরবতা পালন সহ নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা লাভে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ঢাকার উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক পালন করেছে জার্মানির বার্লিনের বাংলাদেশ দূতাবাস। এদিন বার্লিন দূতাবাসের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। একই সঙ্গে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জুলকারনাইন হতাহতদের প্রতি গভীর শোক জানান। পতাকা অর্ধনমিত রাখা হয় দক্ষিণ কোরিয়ার বাংলাদেশ দূতাবাসেও। পাশাপাশি দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া ও শোক সভা। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি বাদ আসর বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় দুর্ঘটনায় শিক্ষার্থী সহ সকল নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এতে অংশ নেন কনসুলেটের সকল কর্মকর্তা কর্মচারী। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে। এদিকে যথাযথ মর্যাদায় শোক পালন করেছে কুয়েতের বাংলাদেশ দূতাবাসও। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে মালদ্বীপের বাংলাদেশ দূতাবাসেও জাতীয় পতাকা অর্ধনমিত রেখে আহত ও নিহতদের জন্য প্রার্থনা ও সমবেদনা জানায় হাই কমিশন। দূতাবাসের কর্মকর্তা কর্মচারী কালো ব্যাজ ধারণ করেন। এ সময় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও 1 মিনিট নীরবতা পালন করা হয়। মৌসুমী সাথী, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি তাণ্ডবের বিরুদ্ধে ফুঁসে উঠেছে বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান সহ 28টি দেশ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় বেসামরিক মানুষের দুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েলের মানবিক সহায়তা দেওয়ার মডেলকে বিপজ্জনক ও মর্যাদা হানিকর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানকে স্বাগত জানিয়েছে হামাস, যদিও একে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। এর মধ্যেই গেল 24 ঘন্টায় দখলদার বাহিনীর বর্বরতায় উপত্যকাটিতে প্রাণ গেছে অন্তত 60 জনের।
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশের মৌসুমী ফলের উৎসব। দেশীয় নানা জাতের ফলের সমাহার ছিল আয়োজনে। প্রবাসীদের পদচারণায় মুখর হয়ে ওঠে উৎসব। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। আম, জাম, কাঁঠাল, লিচু, পেঁপে, কলা, আমড়া, কদবেল কি নেই, বাহারি ফলের পসরা নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশের মৌসুমী ফলের উৎসব। দুবাই বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আবিরের উদ্যোগে এই ফল উৎসবের আয়োজন করা হয়। উৎসবে অংশগ্রহণ করেন নারী, পুরুষ, শিশু, কিশোর সহ প্রবাসী বাংলাদেশিরা। সবগুলো আমাদের দেশীয় ফলের সমাহার, অনেক আনন্দ ফিল করছি। আমাদের বাচ্চারা তারা অনেক ফল চেনে না, অনেক ফলের নামও তারা জানে না। আমি বলবো এই অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে তাদেরকে আমরা অনেক ফলের ব্যাপারে পরিচিত করাতে পেরেছি। বাংলাদেশ থেকে অনেক দূরে আছি, দূরে থেকেও যেন আমরা ওইটা ফিল করতে না পারি যে আমরা বাংলাদেশে নাই। আমরা বাংলাদেশের সব ফলগুলো যেন খাইতে পারি বা আমাদের বাচ্চাদেরকে পরিচিত করাইতে পারি। বাংলাদেশের ফ্রুটস এখানে ব্র্যান্ডিং হচ্ছে, পাশাপাশি আমাদের সংস্কৃতি, এই আমাদের যে ফলমূল খাবার অভ্যাস, এগুলো কিন্তু সংস্কৃতির অংশ। বাংলাদেশের সংস্কৃতিকেও কিন্তু আমরা এর মাধ্যমে তুলে ধরছি। এই অনুষ্ঠানটা মূল উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে প্রমোট করার জন্য, বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি করার জন্য। যদি সরকার আমাদেরকে সহযোগিতা করে, কনসুলেট এবং এম্বাসি যদি আমাদেরকে সহযোগিতা করে, এই আয়োজন ব্যাপক আকারে আমরা ছড়িয়ে দিতে পারবো। এই ধরনের ফল উৎসব দেশীয় রপ্তানি বাণিজ্য অনেকাংশে বৃদ্ধি করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পরিসংখ্যান বলছে 2023-24 সালে বাংলাদেশ থেকে ফল রপ্তানি হয়েছে $0.02 মিলিয়ন। 2024-25 সালে এসে রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে $0.09 মিলিয়ন। বিদেশের মাটিতে যে হারে বাংলাদেশের ফলের কদর বাড়ছে, তাতে আগামীতে এই রপ্তানি আরও বাড়বে বলে আশাবাদী তারা। এতে আয় হবে প্রচুর বৈদেশিক মুদ্রা। এটা আমাদের দেশের জন্য অত্যন্ত দরকার। আমরা প্রবাসী হিসাবে আমরা সবসময় আমাদের দেশকে ব্র্যান্ডিং করার জন্য চেষ্টা করি। আমাদের প্রবাসীরা কিভাবে এগিয়ে যাবে, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রজেক্ট। বাংলাদেশের ফলের যে মেলা, এই প্রবাসের মাটিতে আমি আজকে এসে অত্যন্ত অভিভূত হয়েছি। উৎসবে বাংলাদেশের নানা জাতের ফলের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানও। বিদেশের মাটিতে বাংলাদেশি মৌসুমী ফলের উৎসব প্রবাসী বাংলাদেশিদের মাঝে অন্যরকম অনুভূতির প্রকাশ পায়। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি মৌসুমী ফলের রপ্তানি বাড়াতে সরকারি নজরদারি বাড়ালে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনের সম্ভাবনা রয়েছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। শিবলি আল সাদিক, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। কুয়েতে সংশোধন করা হয়েছে শুল্ক আইন। এখন থেকে দেশটিতে প্রবেশ বা দেশ ত্যাগের সময় সঙ্গে 3000 কুয়েতি দিনার বা সমমূল্যের নগদ অর্থ ও গহনা কিংবা উচ্চ মূল্যের পণ্য থাকলে তা জানাতে হবে। আইন অমান্যকারীদের গ্রেফতার অথবা সঙ্গে থাকা স্বর্ণ বাজেয়াপ্ত করা হবে বলেও সতর্ক করা হয়। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্ট। আন্তর্জাতিক মান অনুযায়ী শুল্ক ব্যবস্থাকে আরও আধুনিক ও স্বচ্ছ করতে কুয়েতে শুল্ক আইনের সংশোধন করা হয়েছে। সেন্টার ফর গভর্নমেন্ট কমিউনিকেশন বা সিজিসির কোন নিয়মগুলি মেনে চলতে হবে তার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। নতুন শুল্ক আইন অনুযায়ী এখন থেকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর অথবা স্থলবন্দর দিয়ে দেশটিতে প্রবেশ বা বের হওয়ার সময় কারো কাছে যদি 3000 কুয়েতি দিনার বা সমমূল্যের গহনা কিংবা ঘড়ি কিংবা অন্য প্রসাধনের মতো উচ্চ মূল্যের পণ্য থাকে, কাস্টম বিভাগকে অবগত করতে হবে। বহনকারীরা ক্রয়ের রসিদ সহ সঠিক প্রমাণ ঘোষণা করতে ব্যর্থ হলে আইন অমান্যকারী হিসাবে হতে পারেন গ্রেপ্তার অথবা জব্দ করা হবে সম্পদ। প্রবাসীরা বলছেন অনেকেই দেশে যাওয়ার সময় পরিবারের জন্য স্বর্ণের গহনা নিয়ে যেতেন। কুয়েতের আইন সম্পর্কে না জানার কারণে ভ্রমণের সময় অনেকেই দুশ্চিন্তায় থাকতেন, কিন্তু এখন নিয়ম পরিষ্কার হওয়ায় প্রবাসীরা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। ব্যবসায়ীরা বলছেন প্রবাসীরা তাদের কাছে স্বর্ণ কিনতে এসে প্রশ্ন করে নিয়ম জানতে চাইতেন, কিন্তু তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারতেন না। এখন সরকারিভাবে নিয়ম আসায় গ্রাহকদের সঠিক পরামর্শ দিতে পারবেন তারা। কুয়েতের থেকে শুধু 100 গ্রাম স্বর্ণ না, আমরা অনেক বেশি স্বর্ণ নিয়ে যেতে পারবো। ট্যাক্স লাগবে না, ট্যাক্স ফ্রি, খালি ঘোষণা দিতে হবে যে আমার কাছে এত গ্রাম স্বর্ণ আছে। এখন 3000-এর উপরে স্বর্ণ নিলে আপনাদেরকে ঘোষণা দিতে হবে, আর 3000-এর নিচে নিলে ঘোষণা দেওয়া লাগবে না। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে যাত্রীদের প্রবেশ এবং বের হওয়ার সময় কাস্টমস ঘোষণা ফর্ম পূরণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অফ কাস্টমস বা জিএসসি কুয়েত কাস্টমস কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটেও জানা যাবে বিস্তারিত তথ্য। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত।
এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। উদ্ভূত পরিস্থিতিতে সরকারের পাশে থাকার আশ্বাস 4টি দলের। যে কোনো মূল্যে ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকানোর প্রত্যয়, ঐক্য দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার। শিক্ষার্থীদের সচিবালয় ঘেরাও, ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষে আহত 80। মাইলস্টোনে 9 ঘণ্টা অবরুদ্ধ থাকার পর বের হলেন 2 উপদেষ্টা ও প্রেস সচিব। মাইলস্টোন ট্র্যাজেডিতে শিক্ষার্থী শিক্ষক সহ নিহত বেড়ে 32। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরকে রাজশাহীতে দাফন, সাহসী শিক্ষিকা মেহেরিন নীলফামারীতে সমাহিত। এ ছিল প্রবাসী সময়, সঙ্গেই থাকুন সময়ের।